প্রাণ প্রাণেশ হে। আজ আমাদের এই ভিডিওটা, এই ক্লাসটা যে বিষয়ে হবে তা হলো দশম শ্রেণীর একটা বিখ্যাত মর্মস্পর্শী মর্মভেদী কবিতা, যেটার নাম হচ্ছে আফ্রিকা। আফ্রিকা কবিতার নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে কোন আফ্রিকার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এখানে সেই আফ্রিকা মহাদেশের কথাই বলা হচ্ছে এবং কবিতার কবি হলেন স্বয়ং বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই আমরা একটু কবি পরিচিতি জেনে নেব। দেখো, রবীন্দ্রনাথ সম্পর্কে জানে না আমার মনে হয় না যে এমন কোনো বাঙালি এই বাংলায় জীবিত আছে। ইংরেজি 1861 সালের 7ই মে তথা বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই রবীন্দ্রনাথ স্কুল গণ্ডির মধ্যে থেকে পড়াশুনো করা নিতান্তই কষ্টের চোখে দেখতেন, তাই যতদূর সম্ভব তার কখনোই স্কুল গণ্ডির মধ্যে থেকে পড়াশুনো করা হয়ে ওঠেনি। পরবর্তীকালে তিনি শান্তিনিকেতনে যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন সেখানেও গাছের তলায় বসিয়েই প্রকৃতির সান্নিধ্যে কীভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করা হয়, তাদেরকে নিয়ে পঠন পাঠন এগিয়ে যাওয়া যায়, এই বিষয়ে তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। অজস্র বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি আমাদের উপহার দিয়েছেন এবং শুধু কাব্যগ্রন্থই নয়, সাহিত্যের প্রায় প্রত্যেকটি শাখাই তার জ্বলন্ত উজ্জ্বল স্পর্শ বা চিহ্ন তিনি রেখে গেছেন। তিনি একাধারে নাট্যকার, গীতিকার, ছোট গল্প লেখক, উপন্যাসের লেখক ছিলেন। 1913 সালে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে নোবেল পুরস্কারে সম্মানিত হন। শুধুমাত্র বাঙালি বা শুধুমাত্র ভারতবাসী হিসেবেই নয়, তিনি এই পুরস্কার পেয়েছিলেন এশিয়া মহাদেশের প্রথম কবি হিসাবে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি গ্রহণ করেন। দেশের প্রতিও কবির আবাল্য টান ছিল। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বর্বরচিত ঘটনার জন্য ইংরেজদের দেওয়া বহুমূল্য উপাধি নাইটহুড অর্থাৎ স্যার উপাধি তিনি ত্যাগ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই অগাস্ট তথা 1348 সালের 22শে শ্রাবণ তিনি এই বিশ্বকে শেষ বিদায় জানান। এবারে আসি কবিতার প্রেক্ষাপট বা কবিতার পিছনের যে অন্তর্নিহিত কারণ, যে মর্মস্পর্শী কারণ, সেই কারণে এবার আসি। প্রথম বিশ্বযুদ্ধের পর সমস্ত বিশ্বজুড়ে বেশ কিছু শক্তিশালী দেশ তাদের শক্তিশালী রাজাদের সাহচর্যে তাদের সেনারা সমগ্র পৃথিবীতে সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে, সাম্রাজ্য অধিকারের মানসিকতা নিয়ে সমস্ত বিশ্বব্যাপী ঝাঁপিয়ে পড়েন। 1935 সালের গোড়ার দিকে ফ্যাসিবাদী মানসিকতার রাজা বেনিটো মুসোলিনি তার সেনাদের নিয়ে আফ্রিকার আবেসিনিয়া আক্রমণ করে। সাম্রাজ্যবাদী এই নৃশংস আক্রমণ একজন দয়ালু মনের সাধারণ মানুষের কবি রবীন্দ্রনাথকে ঘুমোতে দেয়নি। প্রতিবাদের ভাষায় তিনি গর্জে ওঠেন। আফ্রিকানদের লাঞ্ছনায় তিনি ব্যথিত হন। এমতাবস্থায় রবীন্দ্রোত্তর কবি অর্থাৎ রবীন্দ্র পরবর্তী কবি শ্রী অমিয় চক্রবর্তী লেখককে 1936 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর এক পত্রে তাকে অনুরোধ করেন আফ্রিকাবাসীদের এই শোষণ এবং নিপীড়ন নিয়ে তিনি যেন তার কবিত্বের ভাষা, তার লেখনী ক্ষমতার প্রকাশ
করেন। তিনি কবিকে লেখেন, আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই, এই রকম কবিতা পেলে কীরকম আনন্দ হবে বলতে পারি না। লিখে ফেললেন কবি সেই বিশ্বে আলোড়ন সৃষ্টি করা আফ্রিকা কবিতা। আমরা এবার কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণে এগিয়ে যাব। কবিতা শুরুর আগে আমি তোমাদের সাধারণ কিছু কথা বলে দিই, তাহলে কবিতাটা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। কবি এখানে প্রথমেই সৃষ্টির আদিপর্বে অর্থাৎ পৃথিবী সৃষ্টির আদিপর্বের ঘটনার উল্লেখ করেছেন। তোমরা অবশ্যই এর আগে ভূগোল বিষয়ে পড়েছ যে সৃষ্টির শুরুতে পৃথিবীতে প্যানজিয়া বলে একটা অঞ্চল ছিল এবং প্যান্থালাসা বলে আলাদা একটা বিষয় ছিল। ভূবিজ্ঞানীরা মনে করেন যে প্যানজিয়া হলো সমস্ত মহাদেশগুলোর মিলিত বা জুড়ে থাকা অংশ। অর্থাৎ ভূবিজ্ঞানীরা মনে করেন একদম সৃষ্টির প্রথমে প্যানজিয়া অর্থাৎ মহাদেশগুলো একত্রিত হয়েছিল এবং প্যান্থালাসা অর্থাৎ সমস্ত মহাসাগরগুলো এক হয়েছিল। একদিকে ছিল প্যানজিয়া এবং অপর দিকে ছিল প্যান্থালাসা। এরপরে প্যানজিয়াতে একটা ভীষণ ভূমিকম্পের সৃষ্টি হয়, যার জন্য প্যানজিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এক একটা মহাদেশের সৃষ্টি হয়। আফ্রিকাও সেভাবেই সৃষ্টি হয়েছিল বলে কবি সহ সমস্ত ভূবিজ্ঞানীরাই মনে করেন। কবিতা শুরু হচ্ছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগে বলতে এখানে পৃথিবী সৃষ্টির লগ্নের কথা বলা হচ্ছে। যে সময় পৃথিবীর সৃষ্টি হয়েছিল, যে সময় ওই ভাঙনটা ঘটেছিল প্যানজিয়া এবং প্যান্থালাসার, কবির মনে হয়েছে যে ওই যে ভূ আলোড়নটা বা ভূকম্পনটা সৃষ্টি হয়েছিল ওটা হয়তো ঈশ্বরই সৃষ্টি করেছিলেন। তিনি মহাদেশগুলো সৃষ্টি করেছিলেন ওই প্যানজিয়াকে বিধ্বস্ত করে ভেঙে আলাদা আলাদা করে। এবং স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ তিনি খুব একটা সন্তোষ লাভ করতে পারেননি, তিনি বারবারই এই মহাদেশগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এরকমই স্থানান্তর করছিলেন এবং হয়তো ভাবছিলেন যে কিভাবে এই মহাদেশগুলোকে ভিন্ন ভিন্ন জায়গায় স্থাপন করলে পৃথিবীর পক্ষে লাভদায়ক হবে। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ আমরা কখন কোনো একটা কাজ করতে গিয়ে মাথা নাড়ি, যখন কাজের মধ্যে আমরা নিজেরাই নিজেদের ত্রুটি খুঁজে পাই, নিজেরা খুব একটা সন্তুষ্ট হতে পারি না, কাজের মধ্যে আমরা সন্তুষ্টি খুঁজে পাই না। ঈশ্বরও ভেবে পাচ্ছিলেন না যে আফ্রিকা মহাদেশকে কোথায় রাখবেন, পশ্চিমে নাকি পূর্বে নাকি উত্তরে নাকি দক্ষিণে। সেই জন্য তিনি বারবার অধৈর্য হয়ে পড়ছিলেন স্রষ্টা ঈশ্বর, এবং তিনি বারবার মাথা নাড়ছিলেন। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ এখানেও সেই একই দৃষ্টি, একই ভাবনা, একই দৃশ্য। আফ্রিকাকে কবি মনে করছেন রুদ্র সমুদ্রের বাহু, অর্থাৎ বিশাল মহাসাগরের, বিশাল সাগরের হাত ছিল আফ্রিকাকে পাশ্চাত্যে নিয়ে যাওয়ার জন্য। রুদ্র সমুদ্রের বাহুই প্রাচীর বুক থেকে, দেখো প্রাচী মানে হচ্ছে পূর্ব দিকের দেশ। পৃথিবীকে যদি আমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ভাগ করি, পূর্ব দিকের দেশগুলোকে বলা হয় প্রাচী অর্থাৎ প্রাচ্যের দেশ, এবং পশ্চিম দিককে বলা হয় পাশ্চাত্যের দেশ। তো আফ্রিকাকে প্রাচীর বুক থেকে সেই পাশ্চাত্যে নিয়ে গিয়েছিল রুদ্র সমুদ্রের বাহুই। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ দেখো, বনস্পতির নিবিড় পাহারায়, বনস্পতি মানে কি? জঙ্গল, বন জঙ্গল। তো তোমরা জানো যে আফ্রিকা মহাদেশে এখনও পর্যন্ত বেশিরভাগ অংশই জঙ্গলে ভর্তি। সেই জঙ্গল সবার কাছে অজানা, জঙ্গলের মধ্যে কি আছে
বেশিরভাগ বিজ্ঞানী ঐতিহাসিকদের কাছেই এই বিষয়টা সম্পূর্ণ অজানা। তাকে বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ বনস্পতির পাহারাতেই আফ্রিকাকে কবি বেঁধে রাখলেন কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ কথার অর্থ হলো খাঁটি বাংলায় যাকে বলে কিপ্টে, অর্থাৎ কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ আফ্রিকায় যেহেতু খুব বেশি আলো প্রবেশ করতে পারতো না, সুতরাং সে আলোকে এখানে কৃপণ বলা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। অর্থাৎ দেখো, আফ্রিকা মহাদেশ যেহেতু জঙ্গলে ভরা হয়ে গেল, বন জঙ্গলে ভরা হয়ে গেল, সুতরাং কবি মনে করছেন ঈশ্বর আফ্রিকাকে সম্পূর্ণ এক প্রান্তে নিয়ে গেলেন, যাতে আফ্রিকা নিজেকে আবিষ্কারের মধ্যেই যেন ডুবে থাকে, সেটাই কবি ভেবেছেন। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। অর্থাৎ স্রষ্টা মানে ঈশ্বর আফ্রিকাকে ইতিমধ্যেই সৃষ্টি করে দিয়েছেন। আফ্রিকা এখন দুর্গমের রহস্য খোঁজার চেষ্টা করছে। দেখো, দুর্গমের রহস্য মানে দুর্গম মানে কি, যেখানে গমন করা যায় না। তো আফ্রিকা মহাদেশ সৃষ্টির পরপরই পুরোপুরি বন জঙ্গলে ভর্তি ছিল, সেখানে গমন করা খুব একটা সহজসাধ্য ব্যাপার ছিল না। সুতরাং আফ্রিকা অবশ্যই দুর্গম ছিল। তো তার সেই রহস্য, অর্থাৎ এই যে দুর্গম জায়গা, তার মধ্যে কি কি আছে আফ্রিকা হয়তো নিজেই জানতো না যে আমার এই দুর্গম বন জঙ্গলের মধ্যে কি আছে। তো আফ্রিকা নিভৃত অবকাশে, আফ্রিকা গোপন বিশ্রামে সে সংগ্রহ করছিল এই দুর্গমেরই রহস্য। অর্থাৎ কি করে এই দুর্গম জায়গায় লোকজন এসে বসতি স্থাপন করতে পারে, এই ব্যাপারে সে নিজেই নিজের মধ্যে খোঁজার চেষ্টা করছিল। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। অর্থাৎ যেটা আমি একটু আগে বলছিলাম যে আফ্রিকা তো এখন পুরোপুরি জঙ্গলে পরিপূর্ণ, দুর্গম জায়গা। তো আফ্রিকা জল, স্থল এবং আকাশের সংকেত বোঝার চেষ্টা করছিল, কারণ সে তো জঙ্গলেই ঢেকে আছে, আকাশ তো সে দেখতে পাচ্ছে না, সে তো জল স্থল কি ব্যাপার সে তো জানে না। তো সেটাই সে বোঝার চেষ্টা করছিল যে এই বিষয়গুলো, এই বস্তুগুলো কি, কারণ সে তো জঙ্গলে ঢেকে আছে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। অর্থাৎ প্রকৃতির যে দৃষ্টি, প্রকৃতির যে নজর, সেটা অতীত জাদু, অর্থাৎ জাদুরও অনেক, জাদুর থেকে অনেক শক্তিশালী। জাদুর হাত যেখানে থেমে যায়, সেখানে প্রকৃতির দৃষ্টির ক্ষমতা শুরু হয়। এতটাই সেই প্রকৃতির দৃষ্টির প্রভুত্ব। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত বলা হয় চেতনার অতীত, অর্থাৎ চেতনার বাইরে, মানে যার চেতনা নেই, সেই চেতনাতীত মনে। আফ্রিকার মনে চেতনা নেই, কারণ তার তো সবে সৃষ্টি হয়েছে, ঈশ্বর তো তাকে সবে সৃষ্টি করেছেন। তো একজন নবজাত শিশুকের যেরকম পুরোপুরি চেতনার বিকাশ উদ্ভব হয় না, তেমনি আফ্রিকারও চেতনা পুরোপুরি বিকাশ বা বিকশিত হয়নি। তো সেই মনেই এই প্রকৃতি মন্ত্র জাগাচ্ছিল যাতে সে চেতনা ফিরে পায়। বিদ্রূপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। দেখো, আফ্রিকা যেহেতু বিরূপ, অর্থাৎ তাকে দেখতে খুব একটা ভালো নয়, কারণ সে বন জঙ্গলে ঢেকে আছে, প্রকৃতি সেখানে এখনও প্রস্ফুটিত হয়নি, প্রকৃতির সৌন্দর্য এখনও সেখানে বিকশিত হয়নি, সুতরাং সে বিরূপ।
তার দেখতে সুন্দর নয়। বিদ্রূপ করছিল, সমস্ত সুন্দর ব্যাপারগুলোকে সে বিদ্রূপ করে বেড়াচ্ছিল। কারণ যার দেখতে কুৎসিত বা বিরূপ সে ভালো জিনিসকে অবশ্যই হিংসা করবে, এটাই তো স্বাভাবিক। শঙ্কাকে চাইছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়। শঙ্কাকে অর্থাৎ ভয়কেও, আফ্রিকা ভয়কেও হার মানাতে চাচ্ছিল, কারণ সে তো ভয়ের থেকেও অনেক বেশি, তার ভয়ও তার কাছে ভয় পেয়ে যাবে। তার দেখতে এতটাই কুৎসিত, এতটাই বিরূপ। তো আফ্রিকা নিজেকে বিভীষিকাময় করে তুলেছে, যেখানে মানুষ প্রবেশ করতে পারে না। এইভাবেই আফ্রিকা নিজেকে উগ্র করে তুলেছে, যাতে সেখানে বাইরের কোনো শত্রু আক্রমণ না করতে পারে। অর্থাৎ সে নিজেকে কিছুটা নিরাপত্তা প্রদান করতেও চাইছে। নবজাত শিশু যেমন কোনো কিছুকে খুব সহজে প্রতিহত করতে পারে না, কোনো বাধাকে, তো আফ্রিকারও যেহেতু সবে জন্ম হয়েছে, আফ্রিকা যেহেতু সবে সৃষ্টি হয়েছে, সুতরাং সেও চাইছিল কোনো বাধা বা বিপত্তি তার দিকে যেন হাত না বাড়াতে পারে। তো কেমন করে সে শঙ্কা সৃষ্টি করছিল, বাইরের বিশ্বকে সে কিভাবে প্রতিহত করার চেষ্টা করছিল? তাণ্ডবের দুন্দুভি নিনাদে। তাণ্ডব মানে তোমরা বুঝতে পারছো ধ্বংস, ধ্বংস এবং তার সঙ্গেই দুন্দুভি নিনাদ। দুন্দুভি নিনাদ মানে হচ্ছে রণবাদ্য, যেটা যুদ্ধের সময় যোদ্ধারা ব্যবহার করেন। সেই রণবাদ্যের মতো হুঙ্কার জানিয়ে আফ্রিকা বহির্বিশ্বকে তার দিকে আক্রমণ করার থেকে প্রতিহত করার চেষ্টা করছিল। হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে। আফ্রিকাকে ছায়াবৃতা বলা হচ্ছে কারণ তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আফ্রিকার তো পুরো জায়গাটাই জঙ্গলে পরিপূর্ণ, বন জঙ্গলে ভর্তি। সেখানে সূর্যের আলো একেবারেই প্রবেশ করতে পারে না। তো যে সব সময় ছায়ায় আবৃত হয়ে থাকে তাকে তো ছায়াবৃতই বলা হবে। তো যেহেতু আফ্রিকা মহিলা, আফ্রিকাকে মানবী হিসেবে তুলনা করা হচ্ছে, মহিলা বা মাতা হিসেবে তুলনা করা হচ্ছে, সুতরাং তাকে ছায়াবৃতা, আবৃতা বলা হচ্ছে। অপরিচিত ছিল তোমার মানবরূপ, অর্থাৎ মানবরূপ এখানে যেটা আমি বলছিলাম, রবীন্দ্রনাথ বিশ্বকবি, তিনি মায়া মমতার কবি। আফ্রিকাকে মমতাময়ী হিসেবে তিনি দেখেছেন। তো আফ্রিকা তার মানব রূপ এতদিন অপরিচিত ছিল, কারণ সে তো ছায়ায় আবৃত রয়েছে, তার ভিতরে স্বরূপ সবাই প্রত্যক্ষণ করতে পারেনি। উপেক্ষার আবিল দৃষ্টিতে। উপেক্ষা মানে তোমরা বুঝতে পারছো, উপেক্ষা অর্থাৎ অবজ্ঞা করা বা গুরুত্ব না দেওয়া, সেরকমই আবিল দৃষ্টিতে। আবিল দৃষ্টি অর্থাৎ অস্পষ্ট দৃষ্টিতে। অবশ্যই অস্পষ্ট, আফ্রিকার দৃষ্টি অস্পষ্ট ছিল, কারণ সে যেহেতু ছায়ায় আবৃতা, ছায়ায় ঢেকেছিল, সুতরাং তার দৃষ্টিও তো অস্পষ্টই হবে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এখানে ওরা মানে হচ্ছে সাম্রাজ্যবাদী, সাম্রাজ্য লোভী, যারা নিজের সাম্রাজ্যেই সন্তুষ্ট নয়, পৃথিবীর অন্যান্য সাম্রাজ্যের উপরেও যারা ক্ষমতা কায়েম করতে চায়, শোষণ নিপীড়নের মাধ্যমে নিজের দেশকে আরও উন্নত করতে চায়, তারাই হচ্ছে এখানে ওরা। তাদেরকে নেকড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাদের নখকে নেকড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে, কারণ তারা এতটাই লোভী, এতটাই হিংস্রাত্মক, এতটাই হিংস্র যে তাদের নখও হয়তো নেকড়ের নখকেও হারিয়ে দেবে। এলো মানুষ ধরার দল। এদেরকে মানুষ ধরা হিসেবে তুলনা করা হচ্ছে। মানুষ ধরা অর্থাৎ ছেলে ধরারা যেমন অনিচ্ছা থাকা সত্ত্বেও
বা সম্পূর্ণ না জানিয়েই লোকজনকে, ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, ব্যবসা করে, শরীর নিয়ে ব্যবসা করে, ঠিক তেমনই এরাও মানুষ ধরারই দল বটে। তারাও আফ্রিকার মানুষজনদের শান্তিতে বিশ্রামে থাকতে দিল না। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। মানুষ গর্বে অন্ধ অবশ্যই হয়। মানুষের মধ্যে যখন গর্ব প্রবেশ করে তখন নিজের ত্রুটি সে কখনোই দেখতে পায় না। তো এই সমস্ত মানুষ ধরার দল, সাম্রাজ্যলোভী, নিষ্ঠুর, বর্বর জাতি, তারাও নিজেদের ত্রুটি বা নিজেদের স্বার্থপরতা, লালসা তারা দেখতে পাচ্ছে না। কারণ তারাও গর্বে অন্ধ। সেটা কতটা অন্ধ তারা? আফ্রিকায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। আফ্রিকা যতটা না অন্ধকারে নিমজ্জিত, এই বর্বর লোকজন, এই শ্রেণীর লোকজন, এই সাম্রাজ্যবাদী, সাম্রাজ্যলোভী শ্রেণীর লোকজনেরাও তার থেকে অধিক অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কেন বলা হচ্ছে? এই সমস্ত মানুষ যারা ইউরোপীয় থেকে বা ইউরোপ মহাদেশ থেকে আফ্রিকায় শাসন করতে এসেছে, শোষণ করতে এসেছে, এরা তৎকালীন সমাজে উন্নত শ্রেণীর মানুষ ছিলই বটে, দেশও উন্নত ছিল। সুতরাং তাদের সভ্যই বলা যায়, তারা সভ্য। কিন্তু তাদের লোভকে বর্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে। বর্বর যাদের সম্মান নেই, আত্মসম্মান নেই, সেই বর্বরতা, তাদের লোভ, অমানুষতায় পরিপূর্ণ তাদের লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এদেরকেই অমানুষ বলা হচ্ছে। এদের মধ্যেই অমানুষতা বিরাজ করছে। না হলে নিজেদের দেশ উন্নত থাকা সত্ত্বেও তারা অন্য দেশের উপরে কি কখনো আক্রমণ চালাতে পারত? এইভাবে শোষণ করতে পারতো না, শাসন করতে পারতো না। সুতরাং তাদের অমানুষই বলা যায়, অমানুষ বলাই শ্রেয়। তারা সেই তাদের অমানুষতা নগ্ন করল আফ্রিকানদের শাসন, শোষণ এবং নিপীড়নের মধ্য দিয়েই। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। ক্রন্দন অর্থাৎ কান্না। আফ্রিকার কান্না ছিল ভাষাহীন, কারণ সে তো প্রতিবাদ জানাতে পারছে না। সে তো আর এদের মতো অতটা উন্নত হতে পারেনি। আফ্রিকা সে এই ইউরোপীয় দেশগুলোর মতো অতটা উন্নত হতে পারেনি। সুতরাং সে নির্বিচারে সহ্য করা এবং ফুপিয়ে ফুপিয়ে কান্না করা ছাড়া তার তো আর অন্য কোনো উপায় ছিল না। বাষ্পাকুল অরণ্য পথে অর্থাৎ জল সিঞ্চিত, জলে মগ্ন অরণ্যপথ। আফ্রিকার অরণ্যপথ বাষ্পাকুল হয়েছে কারণ একটাই, আফ্রিকা ভাষাহীন ক্রন্দন করে চলেছে, কেঁদে চলেছে ক্রমাগত। সুতরাং তার সেই নির্জন অরণ্য আজ বাষ্পাকুল অবস্থায় বিরাজ করছে। পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে, অর্থাৎ আফ্রিকার জঙ্গলের মধ্যে যে কাল্পনিক ধুলো ছিল সেগুলো আফ্রিকারই রক্তে এবং অশ্রুতে মিশে। রক্ত কেন? কারণ বাইরের দেশের শক্তি, বাইরের শক্তিগুলো যখন তাদেরকে অত্যাচার করা শুরু করলো, তাদের গা থেকে রক্ত ঝরতে লাগলো এবং তাদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। এই রক্ত এবং অশ্রুতে মিশেই আফ্রিকার অরণ্যপথে যে ধুলো ছিল সেই ধুলো পঙ্কিল অর্থাৎ পাঁকে বা কাদায় পরিণত হলো। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যু পায়ের কাটামারা জুতোর তলায়। দেখো, দস্যু পা কাদের বলা হচ্ছে? কাদের এখানে দস্যু পা বলা হচ্ছে? এই যে যারা ইউরোপীয় বর্বর শ্রেণীর লোভী বংশোদ্ভূত যেসব মানুষ ধরার দল আফ্রিকায় এসেছে, তাদের পাকেই দস্যুর পায়ের সঙ্গে
তুলনা করা হচ্ছে, কারণ তারা তো দস্যুই, তারা তো দস্যুবৃত্তি করছে, তারা অত্যাচার এবং নিপীড়নের মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। তো এমন বৈশিষ্ট্য, এমন স্বভাব দস্যু বা ডাকাতদেরই হয়, সুতরাং তারা দস্যুরই সামিল। এবং তাদের জুতোর নিচেও যেন কাটা মারা আছে, কারণ এই জুতোর লাথিতেই হয়তো আফ্রিকার বাসীদের গা থেকে রক্ত ঝরেছে বা এখনও ঝরে চলছে। তো কবি ভাবছেন ওদের জুতো আর 5টা স্বাভাবিক মানুষের মতো হতে পারে না, নিশ্চয় ওদের জুতোর নিচেও কাটা মারাই আছে। সেই জুতোর তলায় বীভৎস কাদার পিণ্ড লেগে যাচ্ছে, কারণ তারা ওই আফ্রিকার অরণ্য পথ দিয়েই তো যাতায়াত করছে ক্রমাগত, যে অরণ্য পথে পঙ্কিল জমে আছে, পাঁক জমে আছে, কাদা জমে আছে, রক্ত এবং অশ্রু মিশ্রিত কাদা। সেই কাদা তাদের কাটা মারা জুতোর তলায় আটকে যাচ্ছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার ইতিহাস অপমানিত হয়ে গেল এই সমস্ত লোভী স্বার্থপর মানুষদের উপস্থিতিতে, অত্যাচারে, বর্বরতায়। সেই অপমানিত ইতিহাসে আফ্রিকাবাসীরা অপমানের শিকার হলো, এবং সেই ইতিহাসে এই বর্বর লোকগুলো চিরদিনের জন্য, চিরকালের জন্য চিহ্ন রেখে গেল, যে চিহ্ন কখনোই মলিন হতে পারে না। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। এখানে তাদের মানে এই ইউরোপীয়, এই সাম্রাজ্যলোভী বর্বর মানুষগুলোর কথা বলা হচ্ছে। এখানে তাদের দেশ সমুদ্রের পাড়েই তো আছে, কারণ সমুদ্রের এক পারে আফ্রিকা, অন্য পারে এই সমস্ত সাম্রাজ্যলোভী মানুষদের দেশগুলো। তো সেই সমুদ্র পাড়ের তাদের দেশে মন্দিরে পুজোর ঘণ্টা বেজে উঠছে, ঈশ্বরের আরাধনা করছে তারা। কিন্তু মানুষই তো আসল ঈশ্বর। কবি এখানে বলতে চেয়েছেন প্রকৃত ঈশ্বর কষ্ট পাচ্ছে, এবং দেবালয়ে প্রতিমা যে রাখা রয়েছে, যার মধ্যে প্রাণ নেই, জীবন নেই, তাকে তারা ঘটা করে খুব পুজো করছে, যে পুজোর কোনো অর্থই হয় না, কারণ আসল ঈশ্বরকেই তো তারা কষ্ট দিচ্ছে। মানুষই শ্রেষ্ঠ ঈশ্বর। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে, অর্থাৎ মন্দিরে পুজো সব সময় তারা করে চলেছে, যেটাকে আমরা দেখানো বলতে পারি, যে তারা দেখাচ্ছে যে আমরা দেবতার পুজো করতে পারি। কিন্তু আসল দেবতারাই লাঞ্ছিত হচ্ছে, তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে। এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের গুরুত্ব নেই। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সঙ্গীতের আরাধনা। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এগুলো সবই এই ইউরোপীয় দেশগুলোতে বিপরীত পরিস্থিতি যে বিরাজ করছে, অর্থাৎ একদিকে আফ্রিকার মানুষ কষ্টে দিন যাপন করছে, অন্যদিকে ইউরোপীয় দেশগুলি খুব শান্তিতে স্বাচ্ছন্দ্যেই কাটাচ্ছে। সেইগুলোই বোঝানো হচ্ছে যে শিশুরা কতটা সুখে না থাকলে তারা নিজেদের মায়ের কোলে খেলা করতে পারে। এবং এই সমস্ত পাশ্চাত্য দেশের কবিরা সুন্দরের আরাধনায়, অর্থাৎ রোম্যান্টিক সমস্ত কবিতা এবং গান রচনা করে চলেছিলেন সেই মুহূর্তে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, অর্থাৎ আফ্রিকায় যখন এই পরিস্থিতি বিরাজ করছে, তখন পশ্চিম দিগন্তে, অর্থাৎ আফ্রিকার এই দিগন্তে, আফ্রিকার আকাশে ঝঞ্ঝা বাতাস, রুদ্ধশ্বাস, অর্থাৎ আফ্রিকার আকাশে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, এবং শোনা যাচ্ছে তাদের রুদ্ধশ্বাস, তাদের শ্বাসরুদ্ধ অবস্থা, কারণ কষ্টে, যন্ত্রণায় তারা জর্জরিত। প্রদোষকাল কথার অর্থ হলো সন্ধ্যাবেলা,
আফ্রিকায় এখন সন্ধ্যা উপস্থিত, কষ্টের দিনের শুরু, কষ্টের সন্ধ্যার শুরু, আনন্দের দিন সেখানে শেষ হয়ে এসেছে। এই রকম পরিস্থিতি কখন উপস্থিত হয়েছে আফ্রিকায়? যখন গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর অর্থাৎ অজানা গর্ত থেকে কারা বেরিয়ে আসে? হিংস্র পশুরা অজান্তে বেরিয়ে আসে। সুতরাং আফ্রিকার মানুষদের উপরে নির্যাতনকারী এই সমস্ত সাম্রাজ্যলোভী দলগুলিও পশ্চিম দিগন্তের, পশ্চিমের দেশের সেই কোনো না কোনো দেশ থেকেই তো তারা এসেছে। তো তাদের সেই দেশগুলিকে এখানে গুপ্ত গহ্বরের সঙ্গে তুলনা করা হচ্ছে। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল, অর্থাৎ আফ্রিকার সুখের দিন শেষ, দুঃখের সন্ধ্যা উপস্থিত। এই দিনের অন্তিমকাল, দিনের শেষের, দিনের সমাপ্তির ঘোষণা তারা করে দিল। এই সমস্ত বর্বর মানুষ, লোভী মানুষেরাই আফ্রিকার সুখের দিনের অন্তিমকালের ঘোষণা জানিয়ে দিল। এইবার আমরা যে লাইনগুলো পড়ব সেগুলো কবির একেবারে মনের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসা, খুবই তাৎপর্যপূর্ণ এই লাইনগুলো। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ কবি ধরেই নিয়েছেন যে যুগের অন্ত উপস্থিত। যে কোনো যুগেই এক পক্ষের মানুষ দুঃখে দিন কাটাবে এবং অন্য দেশের মানুষ, অন্য পক্ষের মানুষেরা সুখে খেলাধুলো করবে, সুন্দরের আরাধনা করবে। এটা কি যুগের শেষ নয়? কবি মনেই করেছেন যুগের শেষ উপস্থিত। তো এই যুগের শেষে যে ভাবনাবাদী কবিরা আছেন, কবি রবীন্দ্রনাথ সেই সমস্ত কবিদের আহ্বান জানাচ্ছেন যে এসো বা আপনারা আসুন, সবাই মিলে এক হন আপনারা আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। কবি ভাবছেন যে সন্ধ্যা তো আসন্ন, সন্ধ্যা চলেই এসেছে, কিন্তু সূর্যরশ্মি এখনও হয়তো খুব মলিন, খুব মৃদু আভা সূর্যরশ্মির এখনও দেখা যাচ্ছে। তো এই রশ্মিপাতেই কবি কী করতে বলছেন? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী এখানে আফ্রিকাকে বলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আফ্রিকার সম্মানহানি ইতিমধ্যেই হয়ে গেছে, যখন এই বাহির বিশ্বের অন্যান্য দেশের সাম্রাজ্যলোভী মানুষগুলো তাদেরকে শোষণ নিপীড়ন শুরু করেছে, তখনই তাদের সম্মানহানি হয়ে গেছে। সুতরাং আফ্রিকাকে কবি মানহারা মানবী বলছেন। তো এই মানহারা মানবীর দরজায় চলুন আমরা সবাই একসঙ্গে গিয়ে দাঁড়াই। তাদের কষ্টেও লাঘব তো আমরা করতে পারবো না, কিন্তু দুটো একটা ভালো কথা বলে তাদের বোঝাতে তো পারি, তাদের কষ্টটা একটু হলেও ভাগ তো করে নিতেই পারি। বলো ক্ষমা করো। অর্থাৎ কবি অন্যান্য কবিদের বলছেন, বা আফ্রিকা নিয়ে যারা ভাবেন সাধারণ মানুষ, সেই সমস্ত মানুষদেরকেও বলছেন যে আফ্রিকার কাছ থেকে, এই মানহারা মানবীর কাছ থেকে, মানহারা কেন হয়েছে? মানহারা তো আমাদের জন্যই হয়েছে। আমরা যদি ওই সমস্ত শক্তিগুলোকে প্রতিরোধ করতে পারতাম, তাহলে আফ্রিকার তো আর এই দিনে এসে উপস্থিত হতো না। আমাদের জন্যেই আফ্রিকা মানহারা হয়েছে। সুতরাং চলো আফ্রিকার কাছে আমরা ক্ষমা চেয়ে নিই। আমরা এতদিন চুপ ছিলাম, নীরব ছিলাম, এর জন্যে ক্ষমা চাইলে হয়তো আমাদের পাপ একটু হলেও মোচন হবে, একটু হলেও কম হবে। হিংস্র প্রলাপের মধ্যে, হিংস্র প্রলাপ কারা করছে? ওই সমস্ত অশুভ শক্তি, স্বার্থপর, স্বার্থলোভী সম্প্রদায়, স্বার্থলোভী দেশের মানুষ, স্বার্থলোভী মানুষগুলো, তারা এখানে হিংস্র প্রলাপ করে চলেছে, তারাই তাণ্ডব করে চলেছে আফ্রিকাতে।
শোষণ শাসন নিপীড়ন করে চলেছে, তাদের সেই হুঙ্কারের মধ্যে চলো আমরা আফ্রিকার কাছে ক্ষমা চেয়ে নিই, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। অর্থাৎ তুমি যে সভ্যতায় বিলং করছো, তুমি যে সভ্যতা থেকে এসেছো, তুমি বলতে কারা? এই সমস্ত মানবতাবাদী মানবপ্রেমী মানুষগুলো বা কবিগুলো যারা, তারা তো তাদের সভ্যতা তো এখনও অবলুপ্ত হয়ে যায়নি, তাদের সভ্যতা তো এখনও কলুষিত হয়ে যায়নি, তাদের সভ্যতা তো এখনও টিকে আছে। তো তোমার সভ্যতার নিদর্শন তুমি এইভাবেই দাও। তুমি যে এখনও সভ্য, অমানুষ হয়ে যাওনি, তুমি যে এখনও পুরোপুরি পাশবিকতায় পরিপূর্ণ হয়ে যাওনি, চলো সেই পুণ্যবাণী, সেই মধুর বাণী আমরা আফ্রিকার কানে পৌঁছে দিই। চলো আমরা এইভাবে আফ্রিকার পাশে দাঁড়াই, তার কষ্ট মোচন করার চেষ্টা করি।